আমি জানি আমার জান্টু দাদা এখন বড় হয়ে গেছে। তার এখন লম্বা লম্বা পা আছে, লম্বা হাত আছে। আর এটাও জানি ছোট জিনিসটা বড় হয়ে গেছে। আমার এমন কথা শুনে ও আর কিছু বলতে পারলো না। ওদিকে মেশিন গান আকাশের দিকে চেয়ে উঠল। আমি হেসে বললাম, এই শোন, এত লজ্জার বা বিব্রত হবার কিছু নেই, এটা স্বাভাবিক ব্যাপার। এরপর শরীরে জল ঢালতে লাগলাম। এরপর বুকে সাবান দিতে লাগলাম। আমি ওকে ঘুরে পিছন ফিরে দাঁড়াতে বললাম। ও পিছন ঘুরে দাঁড়াতেই আমি ওর সাবান দিয়ে দিলাম। আর ওইদিকে হারামি বস্তুটা লাফাতে লাগলো। সিদ্ধার্থ জলের পাত্র এবার ধরে রাখলো যাতে আমি কিছু বুঝতে না পারি। আমি আবার ওকে আমার দিকে ঘুরতে বললাম। এরপর মাথায় হাতে সাবান দিতে লাগলাম। আমি এবার ওর সামনে এসে বললাম, হাত সরিয়ে নিতে সামনে থেকে। ও সরাতেই চাইলো না। আমি এবার একটু ধমক দিয়ে বললাম, সরিয়ে নিতে। ও ভয়ে কাঁচুমুচু হয়ে গেল, মাথা নিচু করে রইল। আমার মেসেজে ও আর নিজেকে আয়ত্তে রাখতে পারলো না। আমি বললাম, কি রে, তোর কলেজ কেমন হচ্ছে? ও হাসি মুখে বলল, এখনো তেমন একটা হচ্ছে না, কেবল প্রথম প্রথম ক্লাস তো, তাই। ও এবার অনেক কষ্ট করেও দমাতে পারলো না। চিরিক করে মাথা দিয়ে জল গড়িয়ে পড়ল। এটাই ওর লাইফের প্রথম বলে কোনো কিছু তাল দিতে পারলো না। আমি রেগে গিয়ে বললাম, ইডিয়েট, তোর কোনো কন্ট্রোল নাই। আমি উঠে ঘুরে আয়নায় নিজেকে দেখে হাসতে হাসতে বললাম, দেখ তুই আমার কাপড় কি করেছিস, এখন আমাকেও গোসল করতে হবে। একটু পরেই আমার স্নান শেষ হলো। এরপর ওকে একটা তোয়ালে দিয়ে বাইরে যেতে বললাম। একটু পরে ওর মাথায় তখন দুষ্টুমি খেলতে লাগলো। ও হঠাৎ বলল, দিদি, তুমি আমাকে দেখেছো, এমনকি প্রায় সবখানে স্পর্শ করেছো, আমিও তোমাকে স্নান করা দেখব। ওর এই কথা শুনে আমার তখন মনে হলো ও এখনো ন্যাকা ষষ্ঠী হয়ে আছে। আমি বললাম, ঠিক আছে, শুধু দেখবি, কিন্তু ছুতে পারবি না। এই বলে আমি স্নান শুরু করলাম। আমার বুক অসম্ভব সুন্দর, বাদামি রঙের হালকা কালার লেপ্টে রয়েছে আমার ত্বকে। ও এবার মুচকে এসে বলল, তুমি তো অনেক সুন্দর আর বেশ সুঢল। আমি লজ্জায় একটু লাল হয়ে বললাম, তুই কথা বন্ধ করবি, তা নাহলে এখান থেকে বের করে দিব। আমার এমন ঝাড়ি খেয়ে ও চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখ বড় করে তাকিয়ে মনে মনে সুধাপান করতে লাগলো। ও আমার অবস্থা থেকে লজ্জা পেল। ও একটু পরে বলল, তুমি অনুমতি দিলে আমি কিছু বলতাম। আমি রাজি হয়ে গেলাম। মুখ ঘুরিয়ে বললাম, কি বলতে চাস বল, কোনো প্রকার সংকোচ করবি না। ও এবার নরম কণ্ঠ বলল, তোমার কোমরটা দারুণ, ইচ্ছে করছে মাথা রেখে ঘুমাই। আর তোমার চুলগুলো দেখতে অনেক সুন্দর, পাতলা আর সিল্কি। ওর এমন কাব্যিক কথা শেষ হতেই বললাম, এবার তুই এখান থেকে যা, তোকে আর রূপের বর্ণনা দিতে হবে না। মনে হচ্ছে খোদ জীবনানন্দ দাশ আমার রুমে আসছে, আর মনে হচ্ছে আমি নাটোরের সেই বনলতা সেন। এই বলে ওকে ধাক্কা মেরে বের করে দিয়ে দরজা ভিতর থেকে বন্ধ করে দিলাম। ও রুমের বাইরে নিরাশ হয়ে দাঁড়িয়ে রইল। ও মনে মনে ভাবলো কিছু একটা করতেই হবে। ও এবার বুদ্ধি খাটিয়ে কিচেনে গিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর আমি স্নান শেষ করে বের হয়ে আসলাম। আমি ওকে কিচেনে দেখে অবাক হয়ে বললাম, এই ইডিয়েট, এখানে কি করছিস? যা, রুমে গিয়ে কাপড় পর। ও এবার মুচকি এসে রাগের সুরে বলল, আমি কি তোমাকে কোনো ডিস্টার্ব করেছি? আমার এখানে থাকতে ভালো লাগছে। আমি বললাম, ঠিক আছে, তোর যা ভালো লাগে কর। এরপর আমি রান্না শুরু করলাম। একটু পরে ও আমার পিছনে এসে দাঁড়ালো। আমি আমার রান্নার কাজে বিজি। একটু পরে একটা শক্ত আর কাঁচওয়ালা চামচ আমার পিঠে লাগলো। আমি চিৎকার করে বলে উঠলাম, এই কি করছিস? কেন? যদি আমি পিঠে হাত দিতাম তখন তুমি কিছুই মনে করতে না, কিন্তু যেই আমি কাঁটোয়ালা চামচ দিয়ে তোমাকে ছুলাম, আর অমনি তুমি আমায় চিৎকার করে বকতে শুরু করলে। আমি বললাম, তবে তুই আমার পিঠে স্পর্শ করছিস, সেটা হাত হোক আর চামচ হোক, আমি এটা মেনে নিতে পারি না। ও অভিমানের সুরে বলল, বারে, কি আর এমন করলাম? এদিকে রান্নার সুস্বাদু মোমো গন্ধে বাড়ি ভরে গেছে। মনে হলো কোনো বিয়ের রান্না চলছে। সিদ্ধার্থ বলল, দিদি, তুমি তো বেশ রাঁধতে পারো।
রান্নার গন্ধ এত সুন্দর, আমাকে যেন পাগল করে দিচ্ছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আসলে দিদি, তুমি দেখতে যেমন জৌলস, আর তোমার রান্নাও জোশ। একটু পরে আমি ক্ষোভের স্বরে হাসি মুখে বললাম, যদি তুই আমার কাছে আবার আসিস, তবে এবার তোর ওটা ভর্তা করে দিব। এই বলে আমি আবার রান্নায় ব্যস্ত হয়ে গেলাম। ও এবার আমার এমন কথা শুনে আমার পেছনে দাঁড়ালো, তারপর দু চোখ ভরে দেখতে লাগলো। আমার সেদিকে নজর নেই, আমি আমার কাজে ব্যস্ত। হঠাৎ একসময় বলে উঠলো, আহ, কি অপরূপ প্রকৃতি! দেখলেই গা শীতল করতে মন চায়। আমি এবার ওর দিকে চেয়ে বললাম, হুম, বিধাতার প্রকৃতি এমন সুন্দর হবেই, এটাই স্বাভাবিক। তোকে আর দেখতে হবে না। ও বলল, একটু আগেই তো ঠিকই দেখালাম, তবে এখন দেখলে লজ্জা পাচ্ছ কেন? আমি বললাম, লজ্জা না, আমি এখন কাজে বিজি। তোর মতো মুডে আমি নেই। তুই দয়া করে এখান থেকে চলে যা। তুই আমাকে উতলা করে দিচ্ছিস। এখন তোর জিজুর কথা মনে পড়ছে। আমি তোর সাথে কিছু করতে পারবো না। আর তুই এরকম করলে আমি আর নিজের উপর কন্ট্রোল রাখতে পারবো না। তাই তুই এখান থেকে চলে যা। ও এবার আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস দিতে লাগলো। আমি ধাক্কা মেরে সরাতে চেষ্টা করলাম, কিন্তু না, ও কিছুতেই গেল না। কায়িক শক্তিতে পুরুষদের সাথে মেয়েরা কখনো পেরে ওঠে না। ও এবার মনোযোগ দিয়ে আমার চুলে বিলি কাটতে লাগলো। আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। ওদিকে রান্না চলতে থাকলো। বাইরে মোটামুটি শীতল আবহাওয়া, কিন্তু এখন আমার ভেতরের আবহাওয়া অনেক হট। ও নিজেকে এবার এলিয়ে দিল। আমি তখন বললাম, না না, এ হতে পারে না, এগুলো তোর জিজুর জন্য। তবুও সে মানতে নারাজ। সিংহ যদি শিকার পায় তাহলে কি আর ছাড়তে চায়? তেমনি সিদ্ধার্থ ছাড়ল না। কি আর করার, এখানে কে কার কথা শোনে? সিদ্ধার্থ নিজের মন মতো কিস দিয়ে আমায় পাগল করে দিল। ওদিকে রান্নার অবস্থা তেমন একটা ভালো না, আর এদিকে আমার অবস্থাও খারাপ। নিজেকে ওর হাতে সঁপে দিলাম। ও নতুন সাগর পেয়ে ইচ্ছে মতো সাঁতার কাটতে লাগলো। তবে সে এর আগে কোথাও সাঁতার কাটেনি, তাই ও একটুতেই হাঁপিয়ে যেতে লাগলো। ওদিকে আমার বরের কথা মনে পড়লো। ভাবতে লাগলাম, কোথায় ও আর কোথায় সিদ্ধার্থ? কিসের সাথে কিসের তুলনা! মিনিট 5-6 পর সিদ্ধার্থ এমন দমকা ঝড় তুলে ভেঙে পড়া গাছের মতো শুয়ে পড়ল। ওদিকে রান্না কিছুটা শেষের পথে এসে গেল। আমি উঠে পড়লাম অতৃপ্তি নিয়ে। তবে অনেক দিন থেকে না খেয়ে থাকার ফলে একটুতেই কেমন যেন স্বাদ মিটে গেল। ও চলে গেল ফ্রেশ হতে। আমি রান্না শেষ করে নিয়ে গেলাম ডাইনিং টেবিলে। ওকে খাবার খেতে ডাকলাম। ও চলে আসলো। মনে হচ্ছে কি এক অজানা সুখের মোহে ও বিভোর ছিল। দুজনেই হাসি ঠাট্টা করতে করতে খাবার খাইলাম। মনে মনে ভাবলাম, আজ না হয় উইকেট ধরে রেখে খেলতে পারিনি, প্রথম বলে এমন হয়েছে, কিন্তু নেক্সট দিন ঠিকই ও পাকা খেলোয়াড় হবে। তার জন্য তাকে নিয়মিত প্র্যাকটিস করাতে হবে। আমি পেয়ে গেলাম আমার ব্যায়াম করার সাথী। ওদিকে আমার বর আসুক আর না আসুক, আমি একে দিয়েই আমার কাজ চালিয়ে নেব। আমাদের মধ্যে বনিবনা বেশ ভালো। ওর সবকিছুর ভার আমি নিয়ে নিলাম। আমি বললাম, সিদ্ধার্থ, তুই আমার বাসা ছেড়ে কোথাও যাবি না। তোকে হোস্টেলে থাকতে হবে না, তুই আমার কাছেই থাকবি। আর যদি না থাকিস, আমি তোকে শিকল দিয়ে বেঁধে রাখবো। ও আমার এমন কথা শুনে বলল, দিদি, একদিনের আদর সোহাগ পেয়েই এমন করছো? ঠিক আছে, আমি যাব না। আর আমি কেমনে তোমায় ছেড়ে যাব? তুমি তো আমার সুখের সমুদ্রে পথ দেখালে, আর সেই তোমায় ছেড়ে কেমনে থাকবো আমি? ওর এমন কথা শুনে ওর হাতে একটা কিস দিলাম। ও খাবার খেয়ে বাইরে গেল, একটু রিফ্রেশমেন্টের জন্য। আমিও এদিকে আমার সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। একটু পরে ও চলে আসলো। রাতে আরো দীর্ঘ সময় নিয়ে ও আদিম খেলা শুরু করলো। আমি ভুলেই গেলাম আমার বরের কথা। ও এবার আমায় ভাসিয়ে দিতে লাগলো। মনে হচ্ছে আমার স্বর্গীয় হাওয়ায় দোলা দিচ্ছে। প্রায় 20 মিনিট পরে সাইক্লোন থেমে গেল। আমি নিজেকে গুটিয়ে নিলাম। একটু পরে ও আমাকে আই লাভ ইউ বলে গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। তখন থেকেই ওর সাথে আমার নতুন করে ভালোবাসার সম্পর্ক চলতে লাগলো। সুযোগ পেলেই আমরা আদর করি। ও আগের থেকে এখন অনেক বেশি কামুকি হয়ে উঠেছে, সেই সাথে মাল্টি ট্যালেন্ট হয়ে গেছে।